নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার। প্রথমেই বলি, আগের সপ্তাহে আমাদের চ্যানেলে এসেছে একটি 3 ঘন্টার ভৌতিক অ্যাডভেঞ্চার কাহিনী রক্ত পিশাচিনী। ইতিমধ্যেই তোমাদের অনেকেরই ভালোবাসা পেয়েছে গল্পটি, সেটা তোমাদের সবার কমেন্ট পড়েই বুঝতে পারছি। যারা এই গল্পটা শুনছো আর এখনও রক্ত পিশাচিনী শোনোনি, আই রিকোয়েস্ট এই গল্পটা শুনে ওই গল্পটাও প্লিজ শোনো, আর তোমাদের রেসপন্স কমেন্টে জানিও। আজকের গল্প অনিক চক্রবর্তীর তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও প্রেতাত্মার রোষ। তারানাথ তান্ত্রিক হলেন এক রহস্যময় ব্যক্তিত্ব এবং প্রবক্তা। তার পুরো নাম তারানাথ জ্যোতির্বিনোদ। তার বংশগত পদবী চক্রবর্তী। তার জন্মের পূর্বে তার বাড়িতে অমর জীবন নামে এক রহস্যময় ব্যক্তি এসেছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার বংশে এক তান্ত্রিকের জন্ম হবে। সে সময় আকাশে নীল রঙের উল্কা দেখা যাবে। 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই তারানাথ তান্ত্রিক চরিত্রটি তৈরি করেছিলেন। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত 2টি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা প্রধানত প্রদর্শিত হয়। বিভূতিভূষণের প্রয়াণের পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। মধ্য 50 বয়সী এই প্রৌঢ়ের সাথে কপাল ফেরে আলাপ হয় 2 বন্ধুর। তাদের অবিশ্বাস আর তাচ্ছিল্য কবে বদলে যায় সম্মান আর শ্রদ্ধায়, তা বোধহয় তারা নিজেরাও বোঝেন না। ভক্ত হয়ে পড়েন তারানাথের জীবনের অলৌকিক সব ঘটনার। ছুটি পেলেই তারা চলে আসে তারানাথের কাছে চারির হাতে চা আর পাসিং শো সহযোগে হারিয়ে যেতে এক স্বপ্নময় জাদুর রাজ্যে। এই গল্পে আমরা পাশে পেয়েছি গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন এবং 86.7 তোমার FM থেকে RJ সৃজনকে। ধন্যবাদ তাদেরকে আমাদের এই প্রচেষ্টায় আমাদের সাথে থাকার জন্য। তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিক ও প্রেতাত্মার রোষ। সন্ধে ঘনিয়ে এসেছে, তার উপর শ্রাবণের ঘন ঘটায় জমে উঠেছে তারানাথের বৈঠকখানার আড্ডাটা। আমি আর কিশোরী বিভোর হয়ে শুনে চলেছি জ্যোতিষ মশায়ের মুখে তার জীবনের রোমহর্ষক অভিজ্ঞতার কাহিনী। সচরাচর এমন গপ্প আমরা তার মুখে শুনতে না পারলেও কালে ভদ্রে 2-1টা শোনার সুযোগ ঘটে। রোমহর্ষক বলার পিছনে একটা বিশেষ কারণ হলো, যেখানে দুরাত্মা বা অপশক্তির সাথে লড়াই করতে গিয়ে তারানাথের জীবন বিপদে পড়েছে তার কথা বলছি। তারানাথের মেয়ে কিছুক্ষণ আগেই পেঁয়াজ কুচি, লঙ্কা ও চপচপে তেলের সাথে মুড়ির বাটিটা দিয়ে গেছে। বলা যায় এটাই আমাদের আড্ডার খোরাক। জামবাটি থেকে 1 খাবলা মুড়ি তুলে নিয়ে সেটা খেতে খেতে আগ্রহের সুরে কিশোরী বলল, তারপর 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 কি হলো? ওমা, থামলেন কেন? বলুন তারপর কি হলো? আমিও কৌতূহলী হলাম। দুজনের মনে কৌতূহল মনোভাব উপছে পড়ছে। দেখলাম তারানাথ মাঝপথেই গপ্প থামিয়ে নির্বিকার চিত্তে আমাদের আনা পাসিং শোর একটা সিগারেট শেষ করে ছাইটা নারকেলের মালায় গুঁজে রাখলেন। অদ্ভুত একটা তৃপ্তির ছাপ আজ তার চোখে মুখে। বাইরে গুরুগম্ভীরভাবে মেঘের গুরুগুরু শব্দ ও অতর্কিত চালে চোখের পলকে বিদ্যুতের ঝলকানি তারানাথের এবড়ো খেবড়ো নোনা ধরা চটা ওঠা ছোট্ট ঘরটার ঘোর অন্ধকারকে কিছুক্ষণের জন্য উপেক্ষা করে আলো করে তুলেছে। আমিও কিশোরী প্রায় মাসখানেক পর আজকে হাতে কিছুক্ষণের অবসর নিয়ে এসেছি মটলেনে জ্যোতিষ মশাইয়ের সঙ্গে দেখা করতে আসা বলা ঠিক হলেও আসল অভিষ্ট অদ্ভুত গল্প শুনতে আসা। সে যাই হোক, আপিস থেকে বাসে করে ফেরার পথেই কলুটোলা স্ট্রিটে দেখি একই বাসে কিশোরীও উঠল। দূর থেকেই দেখে তাকে বেশ বিরক্ত ও বিধ্বস্ত মনে হচ্ছিল।
আমি যেখানেই বসেছিলাম তার পাশেই একটা আসন সদ্য ফাঁকা হওয়ার দরুন হাত তুলে নাম ধরে ডাক দিলাম, এই যে কিশোরী, এদিকে। হ্যাঁ, এদিকে জায়গা আছে। ভিড় বাসে আমাকে দেখা মাত্রই দেখলাম কিশোরীর মুখ আনন্দে ভরে উঠল। হাজার লোকের ভিড় থেকে হাত তুলে মুখ থেকে, এই যে আসছি আসছি। তখনও বাইরে আকাশে বেশ হালকা গাঢ় হলদেটে আলো ছিল। আশপাশ বেশ ভালোই ঠাহর করা যায়। মেঘলা আবহাওয়ায় তার উপর বলাই বাহুল্য তখনও বৃষ্টির রেশ ছিল অল্প বিস্তর। কিশোরী আমার পাশে বসলো এবং বিরক্তিসূচক ধ্বনি বেরিয়ে এলো তার বেজার করা মুখ থেকে। আমার দিকে ভ্রুকুটিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, দূর দূর, সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মেজাজটা একদম খিচড়ে গেল সেই বেলা 10টার সময় থেকে। অগত্যা এতটা পথ ঠেঙিয়ে জল কাদা ভেঙে যেতে হয়েছে আমাকে অফিসে। ভাবলাম বৃষ্টি ধরে এলে ফেরার পথে একটু কোথাও চা খাবো, সে আর হলো কই। আজকে সারাদিনটাই মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে। সত্যি বেশ কয়েকদিন ধরে আকাশের মুখ ভার, আর তার উপর টিপির টিপির করে বৃষ্টিপাতে ফুটপাত, রাস্তাঘাট, বাড়িশুদ্ধ মনের অভ্যন্তরেও ভিজিয়ে স্যাঁতসেঁতে করে দিচ্ছে একবারে। পরিবেশে সর্বদা একটা গুমোট ভাব বিরাজমান। কিশোরীর হতাশাসূচক উত্তরের প্রত্যুত্তরে আমি হেসে নমনীয় সুরে বললাম, তুমি না একদিন বলেছিলে যে বর্ষার আমেজ তোমার বেশ ভালো লাগে। আরে সে তো বলেইছি, অস্বীকার করছি কই। কিন্তু সেটা ঘরে বসে পায়ের ওপর পা তুলে বেলিতে ম্যাগাজিনের পাতায় চোখ বোলাতে বোলাতে, এবং সাথে এক পেয়ালা গরম চা পানের আশ্বাস যদি সুরক্ষিতভাবে উপভোগ করা যায় তখনই। কিন্তু কাজের জন্য এর মধ্যে যদি ঠেঙিয়ে অফিস যেতে হয়, কারই বা ভালো লাগবে বলো তুমি? উদাসীন সুরে এক টানা কথাগুলো বলে গেল কিশোরী। তোমার কথাও যদিও ঠিক, তবে ভায়া শ্রাবণের এই দিনটাই উপভোগ্য হয় যদি যাওয়া যায় মটলেনের অঞ্চলে তারানাথের ডেরায়, আর সাথে যদি থাকে অদ্ভুত গল্পের সমাহার, তবে বৃষ্টির এই আবহাওয়াও সহজেই উপভোগযোগ্য। এমন পরিবেশ ছাড়া কি এই সমস্ত অলৌকিক গল্প জমে? হ্যাঁ, কি বলো? আমার প্রস্তাব শুনে দেখলাম দিব্যি এই কথায় কাজ হয়েছে। কিশোরীর বিমর্ষ মুখে সজীবতা ফিরে এলো। ম্লান মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, সেও যেতে রাজি। দিনটা কোনো রকমে কেটে যাবে গল্প শুনে, আর যাই হোক শরীরের শ্রান্তি দূর হবে। তাছাড়া কারুরই আজ তারা ছিল না মেশে ফেরার। তাই বাস ধর্মতলা পৌঁছতেই ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। সড়ক পথে এই বর্ষায় তেমন একটা পথচারীর আনাগোনা নেই। এদিক সেদিক থেকে কয়েকটা দোকানপাট ছড়িয়ে ছিটিয়ে খোলা। দু একজন বর্ষাতি মাথায় ক্ষিপ্র পদে যে যার মতো চলে যাচ্ছে। আকাশটা আগের তুলনায় কিছু সময়ের মধ্যে জমাট বাঁধা কালো মেঘরাশি দ্বারা ছেয়ে গেছে ভালোই। হেঁটে যখন গলির মুখে পৌঁছালাম তখন সন্ধে 6টা বাজে। তেলে ভাজার দোকানটা বন্ধ ছিল, তাই মোড়ের মাথার দোকান থেকে পাসিং শোয়ের প্যাকেটটা কেনা মাত্র পকেটে পুরে ঢুকে পড়লাম অন্ধকারাচ্ছন্ন গলির মুখে, যেটা শহরের অষ্টপ্রহর কোলাহল থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তারানাথের বাড়িটাকে। দীর্ঘ পথ অতিক্রম করে যখন পৌঁছালাম তখন জ্যোতিষী মশাইয়ের বাড়ির সদর দরজার দিকে পা বাড়াতেই একজন লোকের সঙ্গে আমার মুখোমুখি হলো। লোকটির পরনে দামি বেশভূষা। তাকে দেখে বেশ ধনী প্রতিপন্ন হলো। স্থূলকায় দেহের গঠন, টাক মাথা, হাতে সোনালি ঘড়ি, পরনে জরিপের কাজ করা পাঞ্জাবি ও মোটা পাড়ের বেনারসি ধুতি। গায়ের থেকে ভুর ভুর করে আতরের সুবাস বেরোচ্ছে। আভিজাত্যের সঙ্গে বেশ শৌখিনতার ছাপ ফুটে বেরোচ্ছিল। আমাদের দিকে কিছুক্ষণের জন্য অর্থশূন্য একটা অদ্ভুত চাহনি নিক্ষেপ করে পাশ কাটিয়ে বেরিয়ে অন্ধকারে দাঁড় করানো নিজের মোটরে চেপে গেলেন। চলে যাওয়া মোটরটার দিকে দৃষ্টি রেখেই কড়া নেড়ে বললাম, আছেন নাকি জ্যোতিষমশাই? বলা মাত্রই শুনতে পেলাম উনি বললেন, দরজা খোলা আছে, ঢুকে পড়ো। রবার্ট সোলের জুতো খুলে আমিও কিশোরী ভেতরে প্রবেশ মাত্র দেখলাম তারানাথের মুখে খুশির অভিব্যক্তি।
আমরা অবাক হয়ে চৌকাঠের বাইরে স্থিরভাবে দাঁড়িয়ে বিস্ময়ের দৃষ্টিতে তাকে দেখছিলাম। বুঝলাম তারানাথের প্রফুল্লের মেজাজের কারণ। একটু হেসে বললাম, জ্যোতিষমশাই কি আজ ফুর্তির মেজাজে? স্মিত হেসে তিনি বললেন, তার বলতে বেশ মোটা প্রণামী আদায় হয়েছে ওই মারোয়ারি ব্যাটার কাছে। তোমরা বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে এসে বসবে? হ্যাঁ, দাঁড়াও, একটু চায়ের ব্যবস্থা করে আসি। খুশির উত্তেজনায় তারপর আবার এত দিন পর আমাদের দেখে নিজেকে আর সামলে রাখতে পারছিলেন না তারানাথ। মনের অন্তরের গোপন ভাব উপচে পড়ছিল তার অঙ্গি ভঙ্গি ও কথাবার্তার ধরনে। আমাদের বসিয়ে শশব্যস্ত হয়ে তিনি ভিতর বাড়িতে পদার্পণ করলেন। আমরা ভেতরে ঢোকা মাত্র বাইরে কান ফাটানো বাজের সাথে শুরু হলো মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি। কিশোরী ও আমি পরস্পরের দিকে দৃষ্টি বিনিময় করে দ্বারে আগল তুলে দিয়ে নড়বড়ে খাটিয়ার এক প্রান্তে বসলাম। অন্ধকারাচ্ছন্ন ঘরে কুলুঙ্গির ওপরে মিটমিট করে শুধু একটা তেলের প্রদীপ জ্বলছিল। জানলা দিয়ে আগত জোলো বাতাসের ঝাপটায় যদিও সেটা কিঞ্চিত কেঁপে কেঁপে উঠছিল, ঘরের ভিতরটাও বেশ হিমশীতল। পরিবেশে যেন অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। এমন নীরবতা সাধারণত উপাসনা স্থলেই দেখতে পাওয়া যায়। তারানাথের বহুবিধ ক্ষমতার কথা ও অলৌকিক কার্যকলাপ সম্বন্ধে আমাদের যেহেতু বিশদে জানাই ছিল, তাই তাকে কোনো প্রকার অনর্থক প্রশ্ন করে সময় নষ্ট করার ইচ্ছে আমার বা কিশোরীর কারুর মনেই জাগল না যে কোন কারণে ওই মারোয়ারির আগমন তারানাথের বাড়িতে। এতদিনে আমরা সবটাই জেনেছি যে আগের মতো পসার না থাকলেও দিনান্তে কি মাসান্তে দুই একটা খদ্দের জুটে যায় তার। তবে ওই ভদ্রলোকের সমস্যার কথাটা জানার কৌতূহল মনে রই গেল আমার। বৈঠকখানার ঘরে প্রদীপের মিটমিটে আলোতে দেওয়ালের ওপর আমার দীর্ঘ ছায়া প্রতিফলিত হয়েছে। একটু পরেই শুনলাম নিস্তব্ধ ঘরে নূপুরের ছমছম শব্দ। প্রদীপের মিটমিটে আলোয় তার আবয়ব স্পষ্ট হতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। দেখি আমাদের জন্যই জলখাবারের সরঞ্জাম নিয়ে উপস্থিত তারানাথের মেয়ে চারি। পিছনে পিছনে তারানাথও এলেন বড় হ্যারিকেন নিয়ে। কিছুক্ষণ পরে কিশোরীও এসে হাজির হলো। মনে পড়তেই পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম তারানাথের দিকে। ডান হাত বাড়িয়ে সেটা তিনি নিলেন এবং আমাদের কপট রাগ দেখিয়ে সহাস্যে বললেন, কতদিন পর তোমাদের দেখতে পাই, আশা প্রায় ছেড়েই দিয়েছো দেখছি। তা আজকে এসে বেশ ভালোই করেছো। এমনিতেই একাকিত্বে সারাটা দিন কেটেছে, তোমরা এলে একটু বাঁচলাম। উফ, আর ভালো লাগে না। কিশোরী বলল, কেন তারানাথ? একটু আগেই তো মারোয়ারি লোকটা এলেন। কথা শেষ করতে না করতেই তর্ক করার ধাঁচে তিনিও বললেন, আরে ওই লোকটা তো খদ্দের, নিজের সমস্যার আর্জি নিয়ে এসেছিল। তার সাথে কি আর মন প্রাণ খুলে কথা বলা যায়? সপ্তাহে প্রায় 3 দিন নিজের কাজে নিয়মিত আমার কাছে যাতায়াত করছে। তা আজকে সমস্যা মুক্ত হতে ধন্যবাদ ও প্রণামী দিতে এসেছিল। ঢোকার মুখে হয়তো তোমরা তাকে দেখতেও পেয়েছো। আচ্ছা তারানাথ, কি এমন হয়েছিল? তারানাথের কথা শেষ হতে না হতেই আমি আতর্কিতেই প্রশ্নটা করে বসলাম। উনি বললেন, তেমন কিছু গুরুতর নয়। আসানসোলের একটা ওই মস্ত ইট ভাটার মালিক সে। লোকটার নাম রবি শ্রীবাস্তব। 3 কতক ব্যবসায় ক্ষতি বৃদ্ধির ফলে আর বহু অর্থের লোকসান হয়ে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। তার জন্য আমার কাছে এসেছিল একটা সমাধান চাইতে। তোমরা জানো না, ওই লোকটির অগাধ বিশ্বাস এসব তন্ত্র মন্ত্র জ্যোতিষ চর্চার প্রতি। এসবের পিছনে আগেও বহু জায়গায় প্রচুর টাকা ব্যয় করেছে, কিন্তু তা সত্ত্বেও তেমন সুবিধা হয়নি। কে জানে কোথা থেকে আমার সম্পর্কে জেনেছে, তাই একদিন বিকালবেলা এসে উপস্থিত হয়। আমি তখন ওই খাটিয়ার উপরে বসে একটা জন্মছকের গণনায় মগ্ন ছিলাম। হঠাৎ সে এলো,
हिंदी और बांग्ला मिशिए प्रश्न करलो। अरे ई क्या ज्योतिष तारानाथ का ठिकाना है? আমি মুখ তুলে চাইলাম। হ্যাঁ, বাইরে সাইনবোর্ডে তো লেখাই আছে, দেখেননি? তা দেখেছি বটে, পরন্তু আমি খুব ভালো বাংলা বুঝি না, তাই আর কি। এরপর তিনি আমাকে তার যাবতীয় ঘটনা বললেন। সব শুনে যা বুঝলাম, গ্রহমণ্ডলের কিছু ত্রুটির কারণে সময়টা খারাপ যাচ্ছে। সেই মতোই একটা মাদুলি তৈরি করে দিলাম এবং নির্দেশ দিলাম বড় করে তার আপিসে যেন একটা লক্ষ্মী পুজো করায়। তাহলেই দোষ কেটে গিয়ে অর্থের সংস্থান হবে, ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হবে। আমার দেওয়া বিধান মেনে লাভের মুখ দেখার ফলে 2 সপ্তাহ পরে, মানে এই আজকে বিকালে এসে আমাকে ধন্যবাদ ও আমার প্রাপ্যটুকুনি দিয়ে গেলেন। এই যা। কিশোরী থামবার পাত্র নয়, সে বেশ উদাসীনভাবেই বলল, আপনি তো তবু ঘরে বসে অংবংচং আউড়ে যা হোক নিশ্চিন্তে কিছু উপার্জন করছেন, কিন্তু আমরা যারা নিতান্ত সাধারণ ব্যক্তি, চাকরিজীবী, তাদের অফিসে না গেলে চলবে কি করে বলুন? তাই নিত্য আসা হয় না, বুঝতেই তো পারছেন। মুহূর্তেই তারানাথের মধ্যে প্রফুল্লর ভাবটা মিলিয়ে সেখানে স্থান নিল অক্ষুণতার ভাব। তিনি বেশ খানিকক্ষণ নীরবে কটাক্ষপাত করে রইলেন কিশোরীর দিকে, তারপর বললেন, এই হচ্ছে কিছু মানুষের দোষ অথবা বদ অভ্যেস। জীবনে কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। আমার কাজটা বুঝি খুবই সহজলভ্য? হ্যাঁ, বরং এসব কাজে প্রাণ সংশয়ের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। আরে তন্ত্র মার্গ যদি অতই সোজা হতো, তবে ভারতের প্রতি প্রান্তে আজ সিদ্ধ পুরুষের খোঁজ মিলত। তোমরা না জেনেই ভাবো বুঝি মালা নিয়ে মন্ত্র জপেই কোনো না কোনো সাধনায় সিদ্ধ হওয়া যায়। ভ্রান্ত ধারণা পোষণে লাভ নেই, বরং ক্ষতিই বেশি। আমার জীবনের এত ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনেও তোমাদের মনে হয় তন্ত্রমন্ত্র ছেলে খেলা? এই যে শোনো, আমার এই চোখের সামনে অনেক উঠতি সাধকদের ভুল ত্রুটির কারণে অপঘাতে মরতে দেখেছি, আর সেই মৃত্যুর বিভৎসতা এতই যে সুস্থ মানুষের মস্তিষ্ক বিকৃত করার জন্য যথেষ্ট। আমি পরিবেশ হালকা করার জন্য বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কিশোরীর কথা বাদ দিন, আর এই বিষয়ে আমাদের না হয় কিছু শোনান। কিশোরী, তুমি ভাই মুখে কুলু পেটে থাকো, দয়া করে সন্ধ্যের মজলিসের বিঘ্ন সৃষ্টি করো না। বহু পীড়াপিড়ি ও তোষামতের পর শেষ পর্যন্ত শান্ত হলেন তিনি এবং রাজি হলেন এই অভিজ্ঞতা বিনিময়ের জন্য। তোমরা তো জানোই যে জীবনের গোড়া থেকেই আমার সাধু সঙ্গের পাঠ শুরু হয়ে গিয়েছিল। গাঁয়ের বাড়িতে যিনি আমাকে চন্দ্র দর্শনের বিদ্যা দিয়েছিলেন, তেনার সান্নিধ্যে আসার ওই দিনের পর থেকেই আমার এই সাধন মার্গের প্রতি আগ্রহ জন্মায়। স্থির করি যে বড় সাধক হব এবং আধ্যাত্মিক সিদ্ধি লাভ করব। কিন্তু মানুষ শুরুতে যা ভাবে, বাস্তব হয় তার ঠিক বিপরীত। আর আমার সঙ্গেও এমনটাই ঘটল। পায়ে হেঁটে দেশ বিদেশে বহু ঘুরে বেরিয়েছি প্রকৃত গুরুর খোঁজে। নাম না জানা স্থানে রাতের পর রাত কাটিয়েও দিয়েছি। যৌবন বয়স কষ্টটাকে কষ্ট বলে মনে হতো না কখনোই। মন্দিরে, গৃহস্থ ঘরে, এমনকি শ্মশানেও রাত কাটিয়েছি। বহু প্রকার সাধু সঙ্গের ফলে আসল নকলে পার্থক্য বুঝতেও ধীরে ধীরে সক্ষম হয়েছি। মোটামুটি ধরে নাও বছর 2-3 পর আমি এই পথের আটঘাট সম্পর্কে বেশ ওয়াকিবহাল হয়েছি। এই কথা মনে রাখবে, এই যুগের সকলেই সিদ্ধ যোগী কিংবা সৎ সাধুতান্ত্রিক হয় না। যেসব সতী ও সিদ্ধ পিঠে লাল বসন পরে অগ্নিকুণ্ডের সামনে ভরং করে, তাদের 90% ভুয়ো। আমি আগে থেকেই জেনে গিয়েছিলাম এদের অভিসন্ধি, তাই অতটা বিপদে পড়তে হয়নি আমায়। যে সময়ের কথা বলছি, দিনটা ছিল শরতের শেষের দিক।
আমি বহু ঘোরাঘুরির পর এসে পৌঁছালাম রামনারায়ণপুর গাঁয়ে ওই দুপুর দিকে। চারিদিকে তখন রোদ্দুর খেলছে, যত দূর চোখ যায় শুধুই সবুজের সমারোহ। মেঠো পথের ওপর দিয়ে গরুর গাড়ি চলে যাচ্ছে। রৌদ্র জল এমন পরিবেশে শরতের মিঠে বাতাসের গায়ে মেঘে তৃপ্ত মনে ঢুকে পড়লাম রামনারায়ণপুর গাঁয়ের সীমান্তের ভিতর। পথ চলে বেশ ক্লান্ত ছিলাম আমি, তাই দূরে প্রাচীন বটবৃক্ষের ছায়ার তলায় জিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। বটবৃক্ষের পাশেই একটা বড় জলাশয়। জিরিয়ে নেওয়ার আগে মুহূর্তে 2 ডুব দিয়ে শরীর ও মন শুদ্ধ করে যখন বৃক্ষের তলায় এসে পড়লাম, দেখি একজন গৃহবধূ আমার দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। মাঝবয়সী ফর্সা গায়ের রং, সধবা গৃহিণী। বড় মাটির কলসি এক হাত দিয়ে ধরে আমার দিকে চেয়ে আছে। বোধহয় ওই পুকুরে জল তুলতে এসেছিল। দূর থেকে আমাকে দেখতে পেয়ে কলসটা মাটিতে নামিয়ে রেখে মাথায় ঘোমটা দিয়ে হাঁটু গেড়ে আমার উদ্দেশ্যে প্রণাম জানালো। আমি তাকে বললাম, কিছু দরকার আছে কি মা? এ কথা শুনে উনি হঠাৎই কেঁদে ফেলল ফুপিয়ে ফুপিয়ে। চোখের 2 কোণ বেয়ে অনর্গল অশ্রুধারা বেরোতে দেখে আমি কিন্তু বড্ড অপ্রস্তুত হয়ে পড়লাম। বিশ্বাস করো তোমরা, পরিস্থিতির চাপ এড়াতে ওনাকে একটু সান্ত্বনা দিয়েই বললাম, আরে এ কি, আপনি অহেতুক এমন ভাবে চোখের জল ফেলছেন কেন? কি হয়েছে আমাকে বলুন, কি হয়েছে? এমন করে বহুবার বলার পর উনি শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে কম্পমান স্বরে বললেন, আমি এখানে আত্মহত্যা করতে এসেছি বাবা। ওই যে জলাশয় দেখছেন, ওইখানে পণ করেছিলাম। দড়ি কলসি গলায় পেতে মরবো বাবা। কিন্তু তখন তোমাকে দেখতে পাই বাবা। মনের অভিসন্ধিটা চাপা রেখে শেষ চেষ্টাটুকু করে দেখতে চাই। তাই মনের বিরুদ্ধে থমকে দাঁড়ালাম বাবা। এখন তুমি ভরসা বাবা, তুমি ভরসা। যদি কিছু সুরাহা না হয় বাবা, আমার স্বেচ্ছায় মৃত্যুটাই বেছে নিতে হবে। আমি আর বাঁচতে পারবো না বাবা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। এ কথা শুনে আমার কপালে ভাঁজ পড়ল। আমি গাছের গুড়িতে ঠেস দিয়ে কিছুক্ষণ স্থানুর মতো নীরবে বসে রইলাম। তোমরা জানোই আমার ক্ষমতার কথা, যেটা একদা বেতাল আক্রমণের সময় আমাকে প্রদান করেছিলেন ওই সৌম্য দর্শন সাধু বাবা। আমি কেন জানি না এই গৃহবধূর সান্নিধ্যে আসার পর থেকেই আমার মনে প্রচন্ড অস্থিরতার সৃষ্টি হয়েছিল। বিষণ্ণতায় মনটা কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছিল। উনি ঠায় দাঁড়িয়েছিলেন আমার দিকে দৃষ্টিপাত করে, আমার উত্তরের প্রতীক্ষায়। যেন আমার একটি উত্তর আজকে তার জীবন মরণের বিধি বাদলে দেবে। কিছু কিছু আমি ওই গৃহিণীকে দেখেই আঁচ করতে পেরেছিলাম তার দুশ্চিন্তার কারণ। সেটা আমি জানলেও অহেতুক সেটা আবার বলে তাকে চমকে দেওয়ার মোটেই কোনো অভিসন্ধি আমার ছিল না। আমার যিনি গুরু ছিলেন তিনি বলতেন যে তন্ত্রের মারফত অর্জিত ক্ষমতা সর্বদা মানুষের হিতের কাজে প্রয়োগ করা উচিত, এতে সাধকের উন্নতি হয়। এই নির্দেশ মাথায় রেখে আমি ওই গৃহিণীকে বললাম, আত্মহরণের চিন্তাও মহাপাপ। ঈশ্বরের দেওয়া একটি অমূল্য জীবন এমনভাবে নষ্ট করা মূর্খামির কাজ হবে।
মৃত্যুর পরেও অপঘাতে মৃত আত্মার গতি হয় না মা। আপনার কি সমস্যা হয়েছে তা বলুন আমায়। কি করব, কি করব বাবা, তুমি বলো। নিতান্ত বাধ্য হয়ে শখে কেউ মরতে চায় বাবা? তুমি বলো, নিতান্ত বাধ্য হয়ে আমার এমন সিদ্ধান্ত, নইলে যে বেঁচেও সুখ নেই বাবা, সুখ নেই। সব কিছু তোমাকে বলবো বাবা, তার আগে একটিবার তুমি আমাদের বাড়ি চলো, আমাদের বাড়ি চলো। উনি এমন ভাবে বলতে লাগলেন যে আমি আর ইচ্ছা না থাকলেও অনুরোধটা নাকচ করতে পারলাম না। এই অসহায় পল্লী বধূর অন্তরের দুঃখ গ্লানি চাপা ছিল, আমি তার অন্তিম আশ্রয় ছিলাম। তাই শেষ পর্যন্ত যেতে রাজি হতেই হলো, কিন্তু শর্ত ছিল, যেহেতু আমি বৈরাগী মানুষ, তাই কিছুক্ষণ পরেই আবার যথাস্থানে ফিরে আসব। বটতলার থেকে মাত্র কয়েক পা হাঁটলেই, ওই ধরো মিনিট 20 হাঁটার পর পৌঁছে গেলাম একটা প্রাচীর ঘেরা দালান কোঠা বাড়ির দিকে। আমাকে আসতে দেখে আশেপাশের আরো কয়েকজন গায়ের নারী পুরুষ ভিড় জমিয়েছে। তাদের প্রত্যেকের মধ্যেই একটা উত্তেজনা কাজ করছিল। আমাকে দর্শনের জন্য অনেকে দেখি আবার চাল কলা আমান্নর নৈবেদ্য নিয়ে হাজির। প্রত্যেকে আসছে এবং পেন নাম ঠুকে আমার সুতির ঝোলায় সেসব ঢেলে দিয়ে বিদায় নিচ্ছে। আমার মনে হলো যে নিতান্ত সরল মানুষ সব আমাকে পেয়ে মনে একটু বল পেয়েছে। এরপর ক্রমে ভিড় পাতলা হতেই আমি প্রশ্ন করলাম তাকে, আহা, কি সমস্যা আমাকে খুলে বলুন। ইতিমধ্যেই দেখি যে দরজা খুলে প্রবেশ করলেন আরো একজন ব্যক্তি, আর তাকে দেখা মাত্রই স্ত্রীলোকটি ছুটে গেল। সম্ভবত তার স্বামী হবে। ওনাকে বলল, ওগো, তুমি এসছো? এই দেখো কাকে নিয়ে এসছি। এবার আমাদের দুর্দশা কাটবে। তুমি দেখো, এই দেখো কাকে নিয়ে এসছি। আমাদের দুর্দশা কাটবে। হ্যাঁ, কাটবে এবার। দেখো দেখো, কাটবে। দম্পতি এবার বসলো আমার সম্মুখে। তারপর যা বলল সেটা আমি বলি, শোনো। স্ত্রীলোকটির নাম মনোরমা ও তার স্বামীর নাম রামতারণ। দুজনেই জন্মলগ্ন থেকেই রামনারায়ণপুরের বাসিন্দা। রামতারণ ব্যবসায়িক মানুষ। গঞ্জের হাটে তার মস্ত আড়ত আছে রেশন সামগ্রীর। দারিদ্রের সংসারে বেশ সুখে দুঃখে কাটছিল তাদের 20 বছর বয়সী ছেলে সনাতনকে নিয়ে। বাপ যেদিকে ব্যবসা করে তেমনি ওইদিকে ছেলে সনাতন নিজের বিঘে কয়েক জমি চাষাবাদের দিকে নজরদারি করে, কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। সনাতন বাপ মায়ের বাধ্য হলেও 20 বছরে পা দিতে না দিতেই একটা ছন্ন ছাড়া ভাব দেখা যায়। বাউন্ডুলের মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়, এবং তাকে বাড়ির লোক ধরে বেঁধে না নিয়ে এলে তার টিকিটিও পাওয়া দুষ্কর। গৃহবিমুখ মনোভাবাপন্ন এই ছেলেটিকে ধরে রাখা ক্রমেই দায় হয়ে উঠেছিল। রাত বিরেতেও কোথায় না কোথায় বেরিয়ে যেত। অবশ্য বেরিয়ে যাওয়া বললে ভুল হবে, কেউ যেন তাকে আকর্ষণ করত। কিন্তু ছেলেটা কোথায় যায় এই সন্দেহ ভজনের জন্য তার বাবা রামতারণ একদিন গিয়ে দেখে যে গায়ের শেষ সীমান্তে অবস্থিত একটি শ্মশানে নিয়মিত সনাতনের যাতায়াত বাড়তে থাকে। গভীর অরণ্যে মিলিয়ে যায় অন্ধকারের মধ্যে। যেতে যেতে কার সঙ্গে তাকে নাকি কথা বলতেও শুনেছে তার বাপ। একদিন রামতারণ দল বেঁধে মশাল হাতে গভীর শ্মশানের অন্তরালে একটা পাকুর গাছের গড়িতে ঠেস দেওয়া অবস্থায় খুঁজে পেয়ে জোরপূর্বক টেনে নিয়ে এসে বন্ধ করে রাখে সন্তান সনাতনকে।
সেদিন রাতে বন্ধ ঘরে রাগে ফুঁসে দাপাদাপিতে ফেটে পড়েছিল সে। কিন্তু সনাতন কিন্তু এমন ছেলে যে কিনা 7 জ্বরে রাগ আরে না। কিন্তু তারই এমন উগ্র মূর্তি দেখে গা শুদ্ধ তার বাপ মায়ের বিস্ময়ের অন্ত ছিল না। স্থানীয় গুণিন এসেছিলেন বহু অনুসন্ধানের পর। নিম্নতন্ত্রের শক্তি সম্পন্ন যে গুণিন এসেছিলেন, তিনি যেই না বন্ধ ঘরের দরজা খুলে সনাতনকে দেখার জন্য প্রবেশ করতে যাবেন, অমনি শোনা গেল তার পরিত্রাহী আর্তনাদের কণ্ঠস্বর, যেন যেন কেউ তার গলার টুটি চেপে ধরেছে। দরজার ফাঁক দিয়ে বেঘোরে মৃত গুণিনের রক্তস্রোত বেরিয়ে আসায় বাকিরা আর 2 দণ্ড ওই স্থানে দাঁড়াতে সাহস করেনি। কোনো ক্রমেই ঠেকাতে পারেনি গুণিন, যার ফলে রামনারায়ণপুরে শান্তির বিঘ্ন ঘটে চাঞ্চল্যের সৃষ্টি হল। তবে এই উপদ্রবের বারবারন্ত হ্রাসের জন্য স্থানীয় পুরোহিত কালী উপাসক দরজার বাইরে তালার গায়ে মন্ত্রপুত জবা ফুলের সঙ্গে লাল শালু কাপড় বেঁধে দিয়েছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। দিন 2 পরে দরজা ভেঙে সনাতন নিরুদ্দেশ হয়ে যায়। তাকে খুঁজে পাওয়া যায়নি ওই গায়ের শ্মশানেও। দুশ্চিন্তায় তাই প্রতিটা প্রহর কাটছিল সনাতনের অভিভাবকদের। কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে হন্যে হয়ে অন্বেষণে ব্যস্ত ছিলেন তান্ত্রিকদের। ঘটনাটা যারাই শুনছিল তারাই ভেবে পাচ্ছিল না এসব উপসর্গের কি কারণ থাকতে পারে। এক একজন এক এক রকম মত পোষণ করে বিভিন্ন বিধান বাতলে দিচ্ছিলেন, এবং সেসবের দিকে অর্থের শ্রাদ্ধের ফলে রামতারণের পরিবার ঋণের বোঝায় জর্জরিত হয়ে যায়, এবং শেষে কুল কিনারা খুঁজে না পেয়ে একেবারে দুর্দশার অন্তিমে চলে এসেছিল। একদিকে ছেলে সনাতনের জন্য হাজারো ঝুট ঝামেলা, তার উপর আবার পাওনাদারদের তাগিদায় অতিষ্ঠ হয়ে জীবনে বেঁচে থাকার প্রতি বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। সর্বোপরি এক প্রকার বাধ্য হয়েই দম্পতি যুগল আত্মহত্যার পথে আনার জন্য বদ্ধকর হয়ে ওঠে। কিন্তু আমাকে দেখে ক্ষণিকের জন্য হলেও আশার আলো তারা দেখতে পেয়েছিল। এই পর্যন্ত বলে তারানাথ একটু থামলেন। পুনরায় একটা সিগারেট ধরিয়ে বালিশে আধশোয়া হয়ে সিলিংয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেটের টান দিতে দিতে কি যেন বিড়বিড় করলেন। বুঝলাম গল্প বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছে। তাই আমি সেটা ভাঙাতে বললাম, তারপর কি হলো তারানাথ? আমার তাগাদা শুনে চমক ভেঙে যেতেই আমাদের দিকে ঘাড় ঘুরিয়ে বলতে শুরু করলেন তারানাথ। যেটা বলছিলাম, রামতারণের স্ত্রী সম্পূর্ণ ঘটনার পুনরাবৃত্তি করে আমার কাছে কান্না ভেজা গলায় জানতে চাইলেন, বাবা, আমার প্রাণের ধন, আমার মানিক, আমার সনাতন কি তবে কোনোদিনই ফিরে আসবে না? হ্যাঁ বাবা, আমরা কি সন্তান হারা হব? বলেই মনোরমা দেবী নিজের স্বামীর দিকে একবার দৃষ্টিপাত করলেন, তারপর মাটিতে বসে রইলেন বিষণ্ণ মনে। বুঝলাম পুত্রের এরূপ নিরুদ্দেশ হওয়ায় মনে নিদারুণ আঘাত পেয়েছেন, যেটা স্বাভাবিকই বটে। আমি ওনাকে সান্ত্বনার স্বরে বলেছিলাম, মা, আমাকে একটিবার ভরসা করুন, আমি দেখছি কি করা যায়। কিছু না হলেও তোমার নিরুদ্দেশ ছেলেকে খুঁজে পাওয়া সম্ভব হবে। আমার মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে। তার নিজের সত্তার ওপর অন্য কোনো অপশক্তি আধিপত্য বিস্তার করেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সর্বান্তকরণে এর একটা বিহিত করার চেষ্টা করব। এইটুকু বলে ওদের আশ্বস্ত করে চলে এলাম সেদিনের মতো। আশ্রয় নিলাম ওই বটবৃক্ষের তলায়।
কিন্তু বিশ্বাস করবে না, একটা একটা অদ্ভুত অনুভূতিতে গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। তখন সবে রাতের প্রথম প্রহর শুরু হয়েছে। আমি রাতে গাছের নিচে শুকনো ডালপালা জেলে আগুন করে বসে আছি। সারা গা নিশুতি, জনপ্রাণীর দেখা পাওয়া যাচ্ছে না। দূর দূরান্তে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে 2-10টা শিয়াল ডাকছে একটানা। আমিও পদ্মাসনে বসে চোখ বুজে গভীর ধ্যানে মগ্ন। এমন সময় একটা গোঙানির শব্দ কানে যেতেই আমি সজাগ হয়ে উঠলাম। দেখি আমার সামনে একজন দাঁড়িয়ে। না, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ নয়, বরং বিভৎসতার রূপ। আজীবন এই তন্ত্র পথে থাকার ফলে এইসব গা সওয়া হয়ে গেছিল। ভয়ে আমার মনে কিছুতেই স্থান নিতে পারল না। আর তাছাড়াও আমি যেখানে বসেছিলাম তার চারিদিকে মন্ত্রপুত জল ছিটিয়ে গণ্ডি নির্মাণ করাই ছিল। তাই যেই আসুক না কেন আমাকে স্পর্শ করার মতো শক্তি কারোর নেই। আমি নির্ভয়ে তাকিয়ে রইলাম মূর্তিটির দিকে। এমন সময় গল্পের মাঝখানেই কিশোরী উত্তেজিত হয়ে প্রশ্ন করল, গাঁয়ের ভেতর বসেই সেই প্রেত মূর্তির দেখা পেলেন? শ্মশানে তো শুনেছি ওদের অবাধ বিচরণ, তাই না? রাতের বেলা অপদেবতাদের শক্তি বৃদ্ধি পায়, তখন তারা যে কোনো স্থানে স্বেচ্ছায় বিচরণ করতে পারে। আচ্ছা তারানাথ, তোমার সামনে কে দাঁড়িয়েছিল? কে দাঁড়িয়েছিল জানো? স্বয়ং সনাতন। তবে ওই অবস্থায় তার দেহগত বৈশিষ্ট্যের আমূল পরিবর্তন ঘটে গিয়েছিল। মুখ চোখ রাগে ফুঁসছে, পরনের জামা কাপড় ধুলোয় মাখা, হাতের মুঠোয় ধরে আছে জরাজীর্ণ কিছু নরকঙ্কালের হাড়, মাথার চুল উস্কো খুস্কো। সে নিজের স্বাভাবিক অবস্থায় ছিল না। আমাকে দেখেই তেড়ে আসার ভঙ্গিতে হিংস্রাত্মক কণ্ঠে কটুরাগত চোখ দুটো পাকিয়ে আমাকে বলল, তারানাথ, চলে যায় স্থান ছেড়ে, নইলে কিন্তু তোর মুন্ডু জ্যান্ত চিবিয়ে খাবো। প্রাণ নিয়ে আর ফিরতে পারবি না বলে রাখলাম। এই ছেলেটাকে কিছুতেই তুই রক্ষা করতে পারবি না, পারবি না। ফিরে যা, ফিরে যা তারানাথ। কিশোরী কৌতূহলী হয়ে চায়ের পেয়ালায় রাখা শেষ তরলটুকু সমাপ্ত করে উদ্বিগ্ন হয়ে তারানাথের কাছে গায়ে গা ঘেঁষে বসল এবং প্রশ্ন করল, ও যে সনাতন সেটা বুঝলেন কি করে? ওরকম কথাবার্তা শুনে আপনি কিছু বললেন না? রামতারণের সঙ্গে তার ছেলের মুখের আদল হুবহু এক। তারপর নিজের দীর্ঘ অভিজ্ঞতার দরুন এসব একজন তান্ত্রিকের কাছে বোঝা একেবারেই দুঃসাধ্য নয়। আর আমি তারানাথ তান্ত্রিক, আজীবন ভূত প্রেত সাধুসঙ্গ করে বেরিয়ে এসেছি। এমন এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। তাই ওরকম শাসানি আমার কাছে নেহাতি তুচ্ছ। আমি সনাতনের ভিতরে ভর করে থাকা দুরাত্মার হুমকি শুনে শুধু তাচ্ছিল্যের হাসি হাসলাম। এতে ফল হলো বিপরীত। আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই মূর্তিমান শয়তান রাগে ফেটে পড়ে মাটি থেকে একটা মোটা নিম ডাল নিক্ষেপ করলো আমার দিকে। কিন্তু সেটা আমার গণ্ডির ভিতরে প্রবেশ করতে গিয়েই ছাইয়ে রূপান্তরিত হলো। আরো 2-1 আমাকে পরাস্ত করার চেষ্টা করে শেষে ধরাশায়ী হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল অন্ধকারের মধ্যে। আমি তখন তাকে উচ্চ কণ্ঠে বললাম, তুই যেই হ না কেন, আমাকে শায়েস্তা করা মোটেই সহজ নয়। এখনো বলছি, সময় থাকতে থাকতে সনাতনের দেহ থেকে বেরিয়ে যা। দুরাত্মা সেই কথায় রাজি তো হলই না, বরং
মারমুখী হয়ে মুখ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। আমি তাকে সতর্ক করে বললাম, মূর্খ। তারপর আগুনের একটা জ্বলন্ত কাঠ মন্ত্র পড়ে সোজা নিক্ষেপ করলাম সনাতনের দিকে। সঙ্গে সঙ্গে সনাতনের দেহটা ভেলকির মতো করে বিকট অট্টহাসি করতে করতে মিলিয়ে গেল। চারিদিকে চোখ বুলিয়েও খুঁজে পেলাম না তাকে। তবে এটুকু বুঝলাম, বিষয়টা আমার আওতাধীন। অর্থাৎ যে প্রেত সনাতনের দেহে বাসা বেঁধে আছে তার শক্তি অতি স্বল্প। মৃত মানুষের প্রতি হিংসাপরায়ণ দুরাত্মা নিজের অর্ধ সম্পূর্ণ বাসনা পূরণের জন্যই সনাতনকে বেছে নিয়েছে। কিন্তু শত্রুপক্ষকে কখনোই দুর্বল ভাবা অনুচিত। এসব হলো অনেকটা ওই পাশা খেলার মতো। ভাগ্যের ফের ঘটলেই কখন যে চাল উল্টে যাবে সেটা বোঝাই যায় না। ওই দিনের সেই অঘটনের পর থেকে আমি আরো সজাগ হয়ে উঠলাম। সারা গাঁ তন্ন তন্ন করে অনুসন্ধান করা হলো। দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করে ফেলল এই কাজে গায়ের অধিকাংশ মানুষের দল। কিন্তু তবুও খোঁজ মিলল না সনাতনের। আমি ভেবে কুল কিনারা পেলাম না যে সনাতনের মতো ওইটুকু ছেলে কোথায় যেতে পারে। অবশ্য এটাও ঠিক যে সে নিজের অবস্থায় নেই। 2 দিন পরে আরেকটি দুঃসংবাদ শুনে মাথায় যেন বজ্রাঘাত হলো। যাকে ভেবেছিলাম স্বল্প শক্তির অধিকারী, সেই দেখি সনাতনের মাধ্যমে গায়ের লোকের জীবনে অশান্তির প্লাবন বয়ে আনলো। গায়ের দক্ষিণে সুবোধ ময়রার ছেলে কাঞ্চনের আকস্মিক মৃত্যু রহস্য সারা রামনারায়ণপুরে সারা ফেলে দিল। বটবৃক্ষের নিকটেই যেখানে জলাশয়টা ছিল সেখানে একটা মস্ত পুকুর গাছ বেশ ঘন ডালপালা প্রশাখা বিস্তার করে বেড়ে উঠেছিল। বহু পুরনো গাছ নাকি এই গায়ের। আশা থেকে আমিও লক্ষ্য করেছি। খবর পেয়ে দেখি কাঞ্চনের ফাঁস দেওয়া দেহটা ঝুলছে গাছের ওই মগ ডালে। জিহবা বেরিয়ে এসেছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে। নিথর নিস্পন্দন দেহে কোনো সার নেই। সকালে দেখেও কয়েকজন, এমনকি আমার পাশেই কাঞ্চনের বাপ মাও হাউ হাউ করে মরা কান্নায় ফেটে পড়লেন। আমি বললাম, শীঘ্রই নামিয়ে আনো এই দেহটা। আমার নির্দেশ মেনে গাঁয়ের কয়েকজন শক্ত সামর্থ্যবান সাহসী যুবক গাছে উঠে অনেক তোড়জোড় করে শেষ পর্যন্ত নামিয়ে আনলো কাঞ্চনের মৃতদেহ। সবটা শুনে যতটা বুঝলাম যে কাঞ্চন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেনি, গতকাল রাতের একটা ঘটনা এর জন্য দায়ী। ইতিমধ্যেই কাঞ্চনের বাপ মা মাটিতে আছাড় দিয়ে হাত পা ছুঁড়ে কান্নায় এমনই ফেটে পড়ছিলেন যে তাদের কেউই সামলাতে পারছিল না। আমিও সম্মুখে দাঁড়িয়ে ওই করুণ দৃশ্য দেখে গায়ের আর 5টা মানুষকে বললাম, দেখুন, কান্দে দিন ওনাদের। এতে ছেলে ফিরে না এলেও পুত্র শোক কিছুটা লাঘব হবে। যাই হোক, শেষে বিশদে সুবোধ ময়রাকে প্রশ্ন করায় সে অশ্রু সজল কণ্ঠে বলল, বাবা, আমার ছেলে কাঞ্চন বড়ই বাধ্য ছেলে, সর্বদা নিজের নিয়েই থাকতে পছন্দ করে। জমিতে আমার সাথে লাঙল দেয়, বেশ খাটুয়ে ছেলে। বাড়ি থেকে বিশেষ প্রয়োজন ছাড়া সে বেরোয় না পর্যন্ত। কিন্তু কালকে রাতে এসে বাইরে দৌড় খোলার শব্দে আচমকা ঘুমটা ভেঙে যেতে দেখি কাঞ্চন বেরিয়ে যাচ্ছে। ভাবলাম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। আমি তৎক্ষণাৎ বিছানা ছেড়ে বাইরে দালানে এসে এক কলকে তামাক সেজে ছেলের প্রতীক্ষায় বসে রইলাম শিওরের পানেছে। কিন্তু রাতের 1 প্রহর কাটলো,
2 প্রহর কাটলো, শেষে পূব আকাশ ফর্সা পর্যন্ত হয়ে গেল। আমিও ঠাই বসে প্রতীক্ষাই করতে লাগলাম, কিন্তু কাঞ্চনের বাড়ি মুখো হতে আর দেখলাম না। মুহূর্তেই বুকের ভিতরটা অজানা আতঙ্কে কেঁপে উঠল। ঘরে গিয়ে আমি পোশাক বদলে যেই না বেরোতে যাব, অমনি সজনী এসে সকাল সকাল দুঃসংবাদটা দিল। আর দ্রুত এইখানে পৌঁছে দেখি এমন সর্বনাশ ঘটে গেছে। পাশেই সজনী দাঁড়িয়েছিল। সেও ধুতির খুঁট দিয়ে চোখের জল মুছতে মুছতে এই কথায় মাথা দুলিয়ে সায় দিল। আমি এবার কাঞ্চনের শোয়ানো দেহের দিকে এগিয়ে গিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম, খুঁটিয়ে খুঁটিয়ে। 10-15 বছরের সাধারণ ছেলে, দেহের মধ্যে কোনো ক্ষতস্থান চোখে পড়ল না, শুধু মুখ দিয়ে গল গল করে রক্তের ধারা চুইয়ে চুইয়ে পড়ছে। ফাঁসের মোটা দড়ি গলায় চেপে বসার দরুন। জানো তোমরা, আমার মনে একটা সম্ভাবনা খুব প্রবলভাবে ধাক্কা মারছিল। সেটা হলো গিয়ে ওই দুষ্ট প্রেতাত্মার, যে রামতারণের ছেলের দেহে ভর করেছে। ঘটনাটা ঘটেও ছিল ঠিক তার পরের দিন, যেদিন বটবৃক্ষের তলায় বসে আমার সঙ্গে সামনাসামনি হয় সেই প্রেতাত্মা। আমার সাথে দ্বন্দ্বে জুঝে উঠতে না পেরে সে একটা নাবালকের উপর নিজের ক্রোধ প্রকাশ করেছে। খুব সম্ভবত মায়া বলে কাঞ্চনকে টেনে নিয়ে এসে ওই দিন রাতে আত্মহত্যার পথে এক ধাপ এগিয়ে দিয়েছে। আপনি কিছু করলেন না? আমি প্রশ্ন করলাম তারানাথকে। তিনি আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, তখন আর কিছু মাথায় এলো না। ভেবে দেখো, যে অদৃশ্য তাকে কোন উপায়ে পরাস্ত করা যায়, সেটাই তৎক্ষণাৎ ভেবে চিনতে একটা বুদ্ধি মাথায় অতর্কিতে খেলে গেল। আমি কাঞ্চনের দেহটাকে শ্মশানে দাহ করতে দিলাম না, কিছুদিন নিজের প্রয়োজনে কাছে রাখার প্রস্তাব দিলাম। আমার যদিও অন্য একটা উদ্দেশ্য ছিল। এই যে চা এসে গেছে, চাটা খেয়ে নাও চট জলদি। এরপরেই আসল ঘটনার অবতারণা। ওই দিন বহু চেষ্টায় কাঁশুদ্ধ লোকের প্রাণ বাঁচিয়েছিলাম। শুনলে তোমরা বিশ্বাস করতেই চাইবে না, কিন্তু বাস্তবেই এসব আমার সাধন জীবনে ঘটেছিল। নাও নাও, চাটা খেয়ে নাও। এ কথা বলার সাথে সাথে দ্বিতীয় দফা চা চলে এলো। আমাদের কৌতূহলের পারদ তখন তুঙ্গে। স্বল্প সময়ের অবসরও অতি দীর্ঘ মনে হচ্ছিল আমাদের অবস্থা দেখে তারানাথ পরবর্তী অংশ বলতে শুরু করলেন। আমি ঠিক করলাম ওই প্রেতকে বিতাড়নের জন্য হোমযজ্ঞ করেও কোনো কাজ হবে না। এ ধরনের বহু অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। অপদেবতা নিধনে যেই কাজ করতে বসেছি, অমনি অদৃশ্য প্রেতের রোষে আমার মন্ত্রাদি উচ্চারণ কিংবা সাধনায় মনঃসংযোগের বিঘ্ন ঘটেছে। তাই সবার আগে প্রয়োজন ওই আত্মাকে বন্দী করার। যথাসাধ্য ভেবে চিনতে উপকরণ সংগ্রহ করে শেষ 3 দিন পরে যে অমাবস্যা তিথির যোগ লেগেছে, সেটা গণনায় দেখলাম অতি প্রশস্ত দিন। শ্মশানে গিয়ে গাছের শুকনো ডাল দিয়ে গোলাকার বৃত্ত স্বরূপ গণ্ডি এঁকে ভেতরে আমি এবং কাঞ্চনের সবকে নিয়ে বসে রইলাম। বুঝতেই পারছো তোমরা এতক্ষণ শুনে যে আমার প্রকৃত উদ্দেশ্য কি। আমরা বিস্ময়ে ঘাড় নাড়লাম। কান দুটো বিশ্বাস হচ্ছিল না যে আমাদের সম্মুখে এই বছর 60 বৃদ্ধটি এইসব কাজও এক সময় করে এসেছেন। কারুর মুখ থেকেই তেমন একটা কথা বেরোচ্ছিল না। তবুও যথাসাধ্য বল প্রয়োগ করে তারানাথকে শুধালুম,
গাঁয়ের মানুষ কি এসেছিল তারানাথ এই ক্রিয়াকলাপ দেখতে? গায়ের মানুষ? মানুষ যেখানে সন্ধ্যের আগেই পাত্তারে গুটিয়ে যে যার মতো সন্ত্রস্ত হয়ে ঘরে গিয়ে খিল দিয়ে দেয়, সেখানে কি করে শ্মশানে আসার সাহস দেখাবে? পাগল নাকি তুমি? আমি একাই গেছিলাম নিজের দেহ বন্ধন করে, এবং প্রথমে কাঞ্চনের দেহ ভালোভাবে চন্দন মাখিয়ে বিশেষ দুর্বোধ্য মন্ত্র তার মৃত শরীরে প্রাণের স্থাপনা করেছিলাম। কাঞ্চনের আত্মায় কি এসেছিল? কিশোরী উত্তেজিত হয়ে কথাটা বলল। তারানাথ তার উত্তরে বললেন, না বৎস, তার দেহের প্রকৃত আত্মা মৃত্যুর পরে পরলোক গমন করেছে। সেই আত্মাকে ফিরিয়ে আনা বেজায় জটিল, প্রায় অসম্ভব বলতে গেলে। উচ্চ কোটির সাধক ভিন্ন এসব সচরাচর করতে পারে না। ওর শরীরে আমি আত্মার সঞ্চালন করেছিলাম, যাদের নিয়ে আমি আগেও কাজ করেছি। প্রায় সারা রাত মন্ত্র উচ্চারণ ও নিয়ম শৃঙ্খলা মেনে তারপর শেষে ভোর রাতের দিকে দেখি কাঞ্চনের নিথর দেহে প্রাণের স্পন্দন ফুটে উঠল। শায়িত অবস্থায় তার দুই চোখ হঠাৎ খুলে গেল, এবং সেই মুখটা খুলে গোঙানির মতো শব্দ করে একটা বিকট চিৎকার করে সে বলল, আমাকে মত দে, আমাকে মত দে। এসব প্রস্তুত ছিল আগেই। আমি সুরার পাত্র থেকে মাটির ভাঁড়ে করে সেটা ঢেলে দিলাম কাঞ্চনের হাঁ করা মুখে। মদ্যপানে পরিতুষ্ট হয়ে শেষে আমি তাকে নির্দেশ দিলাম, যা, সনাতনের শরীরে যে দুরাত্মা ভর করেছে তাকে বন্দি করে নিয়ে আয়। আমার নির্দেশ শুনে ধীরে ধীরে বিকট পরিত্রাহী অট্টহাসি করে কাঞ্চনের দেহ শুদ্ধ আমার জাগানো প্রেত অন্তর্নিহিত হল। সারা শ্মশান চত্বর নিবিড় অন্ধকারে ঢাকা। মাঝে মধ্যেই পাখির কর্কশ ধ্বনি কানে যেতে চমকে ওঠার জোগান। এরই মধ্যে গাছগাছালির ফাঁক থেকে কাউকে টেনে হিচড়ে নিয়ে আসার শব্দে বুঝলাম সে আসছে। আমার ধারণায় সঠিক প্রমাণিত হলো। দেখলাম কাঞ্চনের এক হাতে শক্ত করে ধরে আছে সনাতন। আমার সম্মুখে উপস্থিত সনাতন রাগে ফেটে পড়ে একটাই প্রশ্ন আমাকে বারংবার করতে লাগলো, তুই এখনো এই ছেলেটাকে ছাড়িসনি কেন? এমনিতে কি তুই যাবি না? আমাকে কি তোকে তাড়াতে হবে? তুই আমার কিচ্ছু করতে পারবি না, এই দেখ তবে। বলেই সনাতনের দুই চোখের মণি থেকে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো তেজি রশ্মি বেরিয়ে এসে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও উচ্চ কণ্ঠে মন্ত্র পাঠ করলাম, চামুণ্ডে চামুণ্ডে প্রেত পিশাচ প্রতিরাধায় হরি ওং সমপ্রবক্ষানি তদ্বিষ্ণু মা চামুণ্ডে চামুণ্ডে প্রেত পিশাচ প্রতিরাধায় ওং রে ওং। আমার এই মন্ত্রের তীব্রতায় সনাতনকে ঘিরে চক্রাকারে একটা বলয়ের সৃষ্টি হলো হলদেটে বর্ণের। শারীরিক ভারসাম্য হারিয়ে হাঁটু ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল সনাতন। আস্তে আস্তে শরীরে সমস্ত শক্তি হ্রাস পেতে শুরু করেছে। কুশি থেকে এক ফোঁটা রক্ত চন্দনের ফোঁটা উঠে গিয়ে সনাতনের কপালে পরিয়ে দিতেই শক্তভাবে মাথা চেপে ধরে পাগলের মতো সে আর্তনাদ করেই শ্মশান ভূমির মাটিতে লুটিয়ে পড়ল। বুঝলাম সে বিপদ কেটে গেছে। এরপর কাঞ্চনের মধ্যে থেকেও
ওই আত্মাকে মুক্ত করে দিয়ে আমার ও সনাতনের গায়ে ছিটিয়ে নিলাম যৎকিঞ্চিত গঙ্গা জল। পূব আকাশ ফর্সা হতে শুরু করেছে। শ্মশান চত্বর থেকে যখন আমি বেরিয়ে আসি, তখন কয়েকজন লোক ও সনাতন ও কাঞ্চনের বাপ মা দাঁড়িয়েছিল উদ্বিগ্ন মুখে। এরপর কাঞ্চনের দেহটিকে দাহ করার অনুমতি দিলাম। সুবোধ ময়রা ও তার স্ত্রী চোখের জল ফেলতে ফেলতে শ্মশানে ঢুকে গেলেন। আমি পাঁজাকুলা করে সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছি দেখে মনোরমা ও রামতারণ ভয়ার্ত মুখে আমার পানে এগিয়ে এসে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ঠাকুর মশাই, আমার ছেলেটা কি মৃত? না, সে সুস্থ এবং বিপদমুক্ত। আমি যা করার করে দিয়েছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। এরপরে আমি ওই বটবৃক্ষের জলে সনাতনকে স্নান করিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দিই। এর অল্পক্ষণ পরেই অবশ্য তার জ্ঞান ফিরে আসে, তবে শরীরটা দুর্বল থাকায় কথা বলতে কষ্ট হচ্ছিল। বললাম, কবিরাজ দেখিয়ে প্রাথমিক চিকিৎসা করালেই সুস্থ হয়ে উঠবে। যতদূর মনে হচ্ছে শ্মশানে একাকী যাওয়ার ফলে শরীরে প্রেতাত্মা ভর করেছিল। সনাতনের সারা শরীর সাদা কাগজের মতো ফ্যাকাশে বর্ণ হয়ে গেছিল এই কদিনে। শরীরে রক্তের নিদারুণ স্বল্পতা ঘটেছিল, তবে যাওয়ার আগে একটা তাগা বেঁধে দিয়েছিলাম তার কবজিতে। এই বলে তারানাথ থামলেন। আমরাও দেখলাম ঘড়িতে সন্ধে 8টার কম নয়। ওনাকে বিদায় জানিয়ে উঠে এলাম। একটা রোমহর্ষক গল্পে আজকের দিনের ইতি ঘটল। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও প্রেতাত্মার রোষ, রচনা অনিক চক্রবর্তী। অভিনয় ছিলেন তারানাথের চরিত্রে কুন্তল, কিশোরীর চরিত্রে সৃজন, বিভূতির চরিত্রে আসঞ্জন, সনাতনের মায়ের চরিত্রে গার্গী। প্রথম প্রেত ও দ্বিতীয় প্রেত মানে বেসিক্যালি ওই ভূত প্রেতগুলো আর কি, আমি অনিরুদ্ধ। মারোয়ারি লোক ও সুবোধ ময়রার চরিত্রে সৌমেন, শব্দগ্রহণ বিশ্বদীপ, প্রচ্ছদ পরিকল্পনা কৃষ্ণেন্দু, আবহ সঙ্গীত পরিচালনা আর্য, সমগ্র পরিচালনায় আমি অনিরুদ্ধ। যদি ভালো লেগে থাকে আমাদের গল্প, তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব না করে যেও না প্লিজ, কারণ আরও অনেক অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য। তবে এবার চলি, ফিয়ার ফেদার আবার ফিরবে নতুন কোনো রহস্য, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি। ও আর হ্যাঁ, শুনতে ভুলবেন না কিন্তু রক্ত পিশাচিনী।